প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এমন একটা সিস্টেমে করতে হবে যে জামাতের এমপি চাইলেও উল্টোপাল্টা কিছু করতে পারবে না, বিএনপি আওয়ামী লীগের এমপি চাইলেও করতে পারবে না। সিস্টেমের মধ্যে আসবে সবকিছু, এবং দুদক স্বাধীন হবে। দুদকের ভয় জামাত এমপির থাকবে, রানিং এমপির, জামাত ক্ষমতা আসবে। এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করা, এই সংস্কার না করলে ভাগ্যের পরিবর্তন হবে না, তাতে ক্ষমতা যেই আসুক। আর বিএনপি পার্থক্য হচ্ছে জামাত ওই সংস্কারটা করতে চেয়েছিল, চায় এবং জামাত করবে, আর বিএনপি আওয়ামী লীগ ওটা করবে না। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে যে ক্ষমতা এসে ওই 17 বছর খাইনি এখন খেতে হবে। তাদের নেতাকর্মীদের ধরে রাখার একটা সিস্টেমই হচ্ছে যে খাওয়া করি রাজনীতি, নইলে তাদের কর্মী পাওয়া যাবে না। যারা বিএনপি করেছে কিছু খেতে পারবে এই আশাই তো করেছে, আর জামাত যারা করে তারা কি খাওয়ার আশা করে না। তাদের প্রত্যেকের একটা প্রফেশন আছে, কিন্তু সুযোগ পেলে হয়তো বা কেউ কেউ খাওয়ার চেষ্টা করতো, কিন্তু প্রতিষ্ঠানের কারণে সেটা ধরা পড়তো। সিস্টেম হওয়া উচিত এটা। এই জন্য 5 আগস্ট বিপ্লবের পর সংস্কার শব্দটা বাংলাদেশের রাজনীতি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল। আপনারা অনেকেই ভেবেছিলেন যে আমরা একটা নতুন কিছু পাবো, নতুন বাংলাদেশ হবে। আসলে হয়নি এবং হবে না। বিএনপির ভাইদেরকে একটা কথা বলি, আপনারা হয়তো অনেকে জানেনও না। পৃথিবীতে দ্বিতীয় ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন, আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইবো। জিয়াউর রহমান তো একজন সামরিক শাসক ছিলেন। একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরেছে, পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন। আপনারা কি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরাইলেন, যার মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাইল 22 সালের পর? সেটা কিসের মধ্য দিয়ে? তখন তো সংসদ নাই, সংবিধান তো সংশোধনও করা যাইতেছিল না। কিসের মধ্য দিয়ে? জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে। পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না, গণতন্ত্রে ফিরতে হবে। এবং দেখেন হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হলো এরকম, এর যে একটু ভালোবাসে তারই হত্যা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, এবং বলছে থাক সবাই রাজনীতি করুক। আসার 1 মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে, 13 দিনের মধ্যে। এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি, সুতরাং একটা বিষ, এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করব? জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে। সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা, প্লিজ আপনারা বিএনপিকে শতভাগ কর্নার করে দিন না। বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি। এই শক্তিকে এত বেশি কর্নার করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরে ফেলে। তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটা আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে। বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো, যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে, তার শহীদ জিয়ার ছবিটা সামনে এনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল। বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে, বেশি প্রেমের বিএনপি। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামোফোবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান, বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন। এখন একটা নতুন বিএনপি গজাচ্ছে, কেউ চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ইসলামোফোবিক বিএনপি করা। কি ভাই, ইসলামোফোবিক বিএনপি সে কোথায় যাবে? সে কি দিল্লি যাইতে চায়? আমাকে আমাদের বিএনপির এক আপা টকশোতে বললো, আমসে তিনি লজ্জায় মরে যান। একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকাঝকা করতে পারে? তার মেয়ের সামনে তিনি এখনো যদি ধমক দেন, মেয়ে কান্না করে ফেলবে। আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম গালিগালাজ করতেছে একজন বৃদ্ধ মানুষকে। মানে মনে চায় কি, মাঝে মধ্যে মনে চায় আপনি কিছু বলবেন না, চোখ বন্ধ করে থাকবেন। মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে, ও তো জুলাইতে রাস্তায় নামে নাই। যেই মেয়ে গালিগালাজ করে ও তো জুলাইতে নামে ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে। একটা মেয়ের স্টেটমেন্ট দেখছেন, একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টার ফেল, টাইনে টুইনে পাস করছি, আমি কোটা মোটা দিয়ে কি করবো? কি ভীষণ সত্য উচ্চারণ, বলতেছে এই কোটা দিয়ে আমি কি করবো? আমি তো টাইনে টুইনে ইন্টার পাস করছি, আমি ফেল করছি, আমার কদিন পর বিয়ে হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি জানতে পারি না, আমি রাজপথে নামে আসছি। তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না, আপনাদের বাচ্চারা ও লেভেল পড়ে, এরপরে বিদেশ চলে যায়। যে কয়েকদিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায়। তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না, বাংলাদেশে পড়ার, এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা মরে যায়। একটা বাংলাদেশের পারলে আপনারা বলেন প্রধান সারির কোনো রাজনৈতিক দলের কোনো নেতার সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে? একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম 5-10 জন নেতার নাম বলেন। আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে, লেজুরবাদী ছাত্র রাজনীতি না, ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে। কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন। যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে, যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্রদল করে? 2026 সালের 12ই মার্চ জাতীয় সংসদের 4 দেয়ালের ভেতর গতকাল যা ঘটল তা কি নিছকই কোনো সাধারণ সংসদীয় প্রক্রিয়া, নাকি জুলাই বিপ্লবের শহীদদের লাশের উপর দাঁড়িয়ে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার নীল নকশা মঞ্চায়িত হলো? অভিভাবক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের। বিরোধী দলকে খোদ ডেপুটি স্পিকারের পদ সেধেও কেন শেষ পর্যন্ত ফিরিয়ে নিল তারা? কেন মাত্র 30 মিনিটের জন্য রহস্যজনকভাবে থমকে গিয়েছিল পুরো রাষ্ট্রযন্ত্র? আর পর্দার আড়ালে বসে কার ইশারায় পাল্টে গেল পুরো দাবার ছক? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালের গল্প, যা শুনলে খোদ রাজনীতির বোদ্ধাদেরও গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা জানাবো কেন জামায়াত ইসলামী ক্ষমতার লোভ পায়ে ঠেলল, কেন তারা ডেপুটি স্পিকারের মতো লোভনীয় পদ প্রত্যাখ্যান করলো, আর কেনই বা
রাষ্ট্রপতির মুখের উপর বয়কটের মতো চরম অপমান ছুড়ে দিল বিরোধী দল। মার্চের এই তপ্ত রোদে যখন সারা দেশ এক নতুন রাজনৈতিক ভোরের অপেক্ষায়, ঠিক তখনই সংসদ ভবনের করিডরে দানা বাঁধছিল এক গভীর রহস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নিয়ম অনুযায়ী স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা। বাতাসে জোর গুঞ্জন ছিল সরকার এক মহা উদারতার পরিচয় দিতে যাচ্ছে। তারা বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদটি ছেড়ে দেবে। এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল সবখানে। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল এক বিশাল ভেলকি। খোদ সরকারি দলের ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করা হলো। সরকারের পক্ষ থেকে বলা হলো বিরোধী দল নাকি কোনো নামই প্রস্তাব করেনি। কিন্তু এই নাম প্রস্তাব না করার পেছনে যে এক হিমশীতল সত্য লুকিয়ে আছে তা কি আপনারা জানেন? ঘটনার শুরু আসলে তার আগে 11ই মার্চ বুধবার জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে বজ্রকণ্ঠে সরকারের সাজানো এই নীল নকশা ভেঙে চুরমার করে দেন। তিনি সাফ জানিয়ে দেন, জামায়াত কোনো খণ্ডিত অধিকার বা পিসমিল সুযোগ চায় না। তাদের এই অনর অবস্থানের মূল ভিত্তি হলো সেই ঐতিহাসিক জুলাই সনদ। ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে লেখা এই সনদে স্পষ্ট বলা ছিল ডেপুটি স্পিকারের পদটি হবে বিরোধী দলের অধিকার। কিন্তু জামায়াতের অভিযোগ, সরকার এই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করে কেবল একটি পদের টোপ দিয়ে তাদের মুখ বন্ধ করতে চেয়েছে। তারা চেয়েছিল এই সনদের পূর্ণাঙ্গ প্রতিফলন, কোনো খুচরো আপোষ নয়। সরকার আসলে জুলাই সনদ নিয়ে এক চরম গড়িমসি শুরু করেছে। তারা বাইরে দেখাতে চাইছে যে তারা সনদ মানছে, কিন্তু ভেতরে ভেতরে ক্ষমতার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিজেদের হাতে কুক্ষিগত করে রাখতে চাইছে। জামায়াত যখন এই ফাঁদ ধরতে পারল, তখনই তারা এই পদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয়। এটি শুধু একটি পদ ফিরিয়ে দেয়া ছিল না, এটি ছিল এক ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিবাদ। কিন্তু সরকার কেন এমন ঝুঁকি নিল? এর পেছনে রয়েছে এক গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। আন্তর্জাতিক মহলে, বিশেষ করে পশ্চিমা শক্তিগুলোর কাছে সরকার প্রমাণ করতে চায় যে তারা একাই রাষ্ট্র পরিচালনায় সক্ষম এবং তারা কোনো ধর্মভিত্তিক ডানপন্থার উপর নির্ভরশীল নয়। অন্যদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার যে সংস্কারের কাজ শুরু করেছিল, সেই সংস্কারের গতি কিছুটা ধীর করে দ্রুত নিজেদের ক্ষমতার ভিত শক্ত করতে চাইছে বর্তমান সরকার। রাজনীতির এই অন্ধকার গলি খুঁজির আরও গভীরে প্রবেশের আগে এবং সেই রহস্যময় 30 মিনিটের পেছনের সত্য জানার আগে একটি কথা। পর্দার আড়ালের এমন সব রক্তহীন করা সত্য ও রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থনই আমাদের এই সত্য উন্মোচনের লড়াইয়ের সাহস যোগায়। এবার আসা যাক সেই রহস্যময় 30 মিনিটের কথায়। সংসদ কক্ষের অধিবেশন শুরু হওয়ার পর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন শেষ হতেই হঠাৎ ঘোষণা এলো সংসদ 30 মিনিটের জন্য মুলতবি। কেন এই অদ্ভুত বিরতি? পর্দার আড়ালে তখন কার সাথে কার টেলিফোনে বাক বিতণ্ডা চলছিল? আসলে এই 30 মিনিটে সরকারি দলের উচ্চ পর্যায়ে এবং বিরোধী দলের মধ্যে চলছিল এক শেষ মুহূর্তে রফাদফা। সরকার চাচ্ছিল জামায়াত যেন তাদের বিরোধিতার সুর কিছুটা নরম করে, কিন্তু ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদের প্রশ্নে এক চুলো লড়তে রাজি হননি। ফলে এই 30 মিনিটে নির্ধারিত হয়ে যায় যে আগামী দিনের সংসদ হতে যাচ্ছে এক সংঘাতপূর্ণ ময়দান। সরকার এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করল। বোঝা যায় না উনি আওয়ামী লীগ ত্যাগ কইরা বিএনপিতে যোগ দিছে, এটাই তো বোঝা যায়। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক শ্রোতা, দেখা হবে নতুন কোনো আপডেট খবর নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।